আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিয়ম রক্ষার স্বার্থে সেই ধারাবাহিক চক্রের দিক নির্দেশনায় আবারও তোমাদের মুখোমুখি। আমি কাজী রাশিদ করিম স্যার, সহকারী সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমাদের সাথে অনেক আগেই পরিচয় হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে সরাসরি এবং অনলাইন প্ল্যাটফর্মের যে দূরত্ব, সেটা আমরা আসলে চেষ্টা করি দূর করার, কিন্তু কার্যত কোথাও না কোথাও একটি পর্দা বা একটি বিচ্ছেদ থেকে যায়। সেই জন্য আমাদের হয়তো অনুভূতিগুলো আরো বেশি সক্রিয় থাকে তোমাদেরকে একান্ত করে নেওয়ার ক্ষেত্রে। শিক্ষার্থীরা, আমাদের বিশ্বাস, আমাদের প্রত্যাশা তোমরাও আমাদের এই উপলব্ধিকে ধারণ করো। তোমরা তোমাদের মধ্যেও সেই আকুতি আহ্বান কাজ করে যে পারস্পরিক একটি মিথস্ক্রিয়ার মাধ্যমে আমাদের একাডেমিক কার্যক্রমগুলোকে যেন আমরা যৌথভাবে সম্পাদন করতে পারি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, চলছে এই নিরন্তর প্রয়াস। তোমাদের মধ্যেও চলছে একটি সাধনা, একটি সংগ্রামমুখী বাস্তবতা। এই কোভিডকালীন প্রেক্ষাপটটি সত্যি আমাদের জন্য একটি প্রতিকূল বাস্তবতা, একটি অ্যাডভার্স সিচুয়েশন, যে সিচুয়েশনটি আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি মোকাবেলা করার জন্য এবং এটিকে আমাদের অনুকূলে আনার মধ্য দিয়ে আমরা স্বাভাবিক ধারায় ফিরে আসার চেষ্টা করছি। শিক্ষার্থীরা, এই যে প্রচেষ্টা, আমাদের এই যে উদ্যোগ, রাজশাহী কলেজের এই যে একটি গঠনমূলক কার্যক্রম, অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক কার্যক্রম, সেটিকে ফলপ্রসূ করার ক্ষেত্রে তোমাদের যে ভূমিকা, সেটি অনস্বীকার্য। তোমাদের সহযোগিতার মধ্য দিয়েই কিন্তু আসলে আমরা এগিয়ে চলছি এবং আমাদের চেষ্টাগুলো আরো গতিশীল হচ্ছে। তো কাজেই তোমাদের প্রতি আবারও থাকলো শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন, পাশাপাশি কৃতজ্ঞতা যে তোমরা তোমাদের কনসেন্ট্রেশন, তোমাদের আন্তরিকতার মধ্য দিয়ে আমাদের সান্নিধ্য লাভের চেষ্টা করছো। তো শিক্ষার্থীরা, সামনে আমাদের চূড়ান্ত পরীক্ষা হয়তো অনুষ্ঠিত হবে। তার আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আমাদের যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক একটি কার্যক্রম গ্রহণ করেছে, সেটির আলোকে কিন্তু আমাদের এই সেশনগুলো আমরা পরিচালনা করছি। তোমরা বোর্ডে ফলো করো আমাদের আজকের যে বিষয়, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আজকে আমরা এই কোর্সের কিছু ফান্ডামেন্টাল ইস্যু, কিছু কোর কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেগুলোকে মৌলিক ধারণা হিসেবে কিন্তু আমরা বিবেচনা করতে পারি। তার মধ্যে আজকে আমি ব্যবস্থাপনা চক্র নিয়ে একটু কথা বলবো, পাশাপাশি ব্যবস্থাপনা কার্যাবলী সেটির উপরে একটু আলোকপাত করার চেষ্টা করব। তোমরা হয়তো লক্ষ্য করেছো এর মধ্যেই, কারণ এই বিষয়গুলো এর আগে অনেকবার আলোচনা হয়েছে, রিভিউ হয়েছে, ফিডব্যাক সেশন হয়েছে এবং যথারীতি কিন্তু আমরা একটি ইন্টারাকশনের মধ্য দিয়ে আমাদের কোর্সগুলোকে আমাদের আলোচনায় আনছি। কাজেই বিষয়গুলো তোমাদের জন্য একেবারে নতুন না। আমার অনেকটা মনে হয় যে তোমরা যথেষ্ট স্বচ্ছ এবং একটা স্পষ্ট যে পারসেপশন, সেটি কিন্তু ডেভেলপ করতে পেরেছো। কেননা সামনে আমাদের চূড়ান্ত পরীক্ষার যে প্রস্তুতি, সেটিকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই চূড়ান্ত যে কালটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। তো অলরেডি তোমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে কার্যক্রম, সেটি চলমান আছে। অ্যাসাইনমেন্টগুলো তোমরা সাবমিট করছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা জানো যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর যারা আমাদের এই বিষয়টি
সুপারভাইজ করছে, তদারকি করছে, তারা তোমাদের জন্য যে নির্দেশনা দিয়েছে অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে, সেটি হয়তো তোমরা ফলো করছো। সেটির যে যে একেবারে যে সুস্পষ্ট যে দিক নির্দেশনাগুলো আছে, সেটিকে বিবেচনা করে সেটির ভিত্তিতে তোমরা অ্যাসাইনমেন্টগুলো তৈরি করছো এবং যথারীতি তোমরা জমা দিচ্ছ। সেই জন্য আবারও তোমাদেরকে ধন্যবাদ। এবং এক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা বা সীমাবদ্ধতা থাকে বা কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই তোমরা কোনো না কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা সচেষ্ট আছি তোমাদেরকে আবারও বিষয়গুলো সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য। শিক্ষার্থীরা, ব্যবস্থাপনার মৌলিক ধারণাটি একটি ব্যাপক এবং সার্বজনীন বিষয়। আমরা জানি ব্যবস্থাপনার যে ক্ষেত্র, যে প্রেক্ষাপট, যে গুরুত্ব বা এর যে পরিধি, সেটি কিন্তু আমাদের কারো অজানা নাই। কাজে ওই মৌলিক ধারণাটুকু যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে ব্যবস্থাপনা চক্র কিংবা ব্যবস্থাপনা কার্যাবলীগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটি স্বতঃস্ফূর্ত মনোভাব তৈরি হয়ে যাবে আমাদের ভিতরে। এবং যেহেতু আমরা সৃজনশীল ধারায় আমাদের পাঠ্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের প্রস্তুতির ক্ষেত্রেও কিন্তু সৃজনশীল ধারাকেই আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে। এটি আমাদের জন্য নির্ধারিত প্রবাহ। এবং পরীক্ষার যে স্ক্রিপ্ট, সেখানেও আমাদের সৃজনশীল যে ধারা, সেটিকে কিন্তু আমরা সংযুক্ত রেখেছি। তাই সৃজনশীল ধারায় যদি তুমি আসলে ভালো নাম্বার পেতে চাও বা তুমি যদি ভালো মূল্যায়নের প্রাপ্যতা অর্জন করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সৃজনশীল মনন বা সৃজনশীল কাঠামোর যে মূল বক্তব্য, সেটিকে কিন্তু উপলব্ধি করতে হবে। তো সৃজনশীল ধারণার ভিত্তিতে যেহেতু আমরা এগুচ্ছি, কাজেই আমাদের বিষয়ভিত্তিক যে ধারণাগুলো, সেটি স্পষ্ট হবে, সেটি অনেক বেশি মূর্ত হবে, অনেক বেশি কংক্রিট হবে, এটিই স্বাভাবিক। তো শিক্ষার্থীরা, ব্যবস্থাপনা সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি। এর বিভিন্ন মৌলিক দিক আছে, তার মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ব্যবস্থাপনা চক্র ও ব্যবস্থাপনা কার্যাবলী। শিক্ষার্থীরা, তোমরা দেখো তো স্ক্রিনে বা স্লাইডে যে সার্কেলটা এসেছে, সেই সার্কেলটা আসলে কি মিন করছে, এই সার্কেলের মধ্যে কি কি বিষয় আমরা অন্তর্ভুক্ত করেছি। এই যে চক্রাকারে যে বৃত্তাকৃত যে প্রবাহ, আবহ বা চিত্র, সেটি আসলে কি মিন করে, ঠিক আছে? তা আশা করি বিষয়টি খুব সহজেই অনুমেয়, যে আমরা আসলে একটি চক্রকে সামনে এনেছি, যেই চক্রটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত বা ব্যবস্থাপনা প্রক্রিয়ার সাথে জড়িত। তো এই ব্যবস্থাপনা চক্র একটি ধারাবাহিক বিষয়, একটি নিয়মতান্ত্রিক, একটি পদ্ধতিগত কাঠামো বা একটি রূপরেখা, যেখানে অনেকগুলো ধাপ আছে, যেখানে অনেকগুলো পদক্ষেপ আছে। যে পদক্ষেপগুলো আসলে আবর্তিত হয়, এগুলো রেভুলেশন হয়, সাইক্লিক অর্ডারে কিন্তু এই কার্যক্রমগুলো তোমার সামনে আসে। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের স্মরণে চলে এসেছে সেই ব্যবস্থাপনার যে ধাপগুলো, ব্যবস্থাপনা চক্রের যে ধাপগুলো বা ব্যবস্থাপনার যে কার্যাবলীগুলো, আসলে বিষয়গুলো একটির সাথে অন্যটি এতই ঘনিষ্ঠভাবে জড়িত যে খুব বেশি বিচ্ছিন্ন করার কিন্তু কোনো সুযোগ বা অবকাশ নেই। ব্যবস্থাপনা চক্রের মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা যেমন ব্যবস্থাপনা প্রক্রিয়াকে খুঁজে পাই, আমরা যেমন ব্যবস্থাপনার কার্যাবলীকে খুঁজে পাই, তেমনি ব্যবস্থাপনার যে ক্ষেত্র, সেইটি সম্পর্কেও একটি ইঙ্গিত পাই। তাহলে আমাদের চিত্রর সাথে যদি আমরা আমাদের আলোচনাকে সংযুক্ত করতে চাই, তাহলে এটি প্রতীয়মান হয় যে আজকে আমরা ব্যবস্থাপনা চক্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ব্যবস্থাপনা চক্র একটি ধারাবাহিক বাস্তবতা, একটি বিবর্তিত প্রেক্ষাপট, একটি সাইক্লিক অর্ডার, একটি রোটেট ফর্ম অফ ম্যানেজারিয়াল ফাংশনস। তো এই রোটেট ফর্ম মানে কি? এটি ঘূর্ণায়মান আকারে কিন্তু
বিবর্তিত হয় বা চলমান থাকে বা গতিশীল থাকে। তো এর কতগুলো ধাপ আছে, কতগুলো পদক্ষেপ আছে, প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু আসলে আমরা এক একটি কাজ হিসেবে আমরা বিবেচনা করি, তাই না শিক্ষার্থীরা? এখন নিশ্চয় বিষয়টি তোমাদের কাছে খুবই সহজ এবং বোধগম্য হচ্ছে যে আসলে এই সাইক্লিক অর্ডারের মধ্য দিয়ে বা এই ব্যবস্থাপকীয় চক্রের মধ্য দিয়ে আমরা কিন্তু ব্যবস্থাপনার বিভিন্ন কাজগুলোকে খুঁজে পাচ্ছি, নয় কি? তো প্রথমেই আমরা যদি দেখি যে কি কাজটা আসে আমাদের, আমরা স্ক্রিনে যদি ফলো আপ করি কিংবা আমাদের যতটুকু রিয়েলাইজেশনে আছে সেখান থেকে যদি আমরা একটু এনকোড করি, তাহলে বিষয়টি দাঁড়ায় হচ্ছে প্রথমে পরিকল্পনা আসে। পরিকল্পনা, ব্যবস্থাপনা চক্রের যে প্রথম ধাপ সেটি হচ্ছে পরিকল্পনা। তো এই পরিকল্পনা কিন্তু আবার ব্যবস্থাপনার প্রথম কার্যাবলী হিসেবেও আমরা উল্লেখ করতে পারি শিক্ষার্থীরা। তো পরিকল্পনা কি? পরিকল্পনা একটা সাধারণ ভাবনা তো সবার মনেই আছে। একটি শিশুরও কিন্তু একটি পরিকল্পনা থাকে, তাই না? আমরা কি করব, কি করণীয়, ভবিষ্যতে আমাদের কি করা উচিত, কি করতে যাচ্ছি, কিভাবে করতে যাচ্ছি এবং কোন লক্ষ্যে পৌঁছতে যাচ্ছি, এই সংক্রান্ত যে আগাম ভাবনা, যে প্রাক চিন্তন বা যে পূর্ব চিন্তন, সেটিকেই আসলে আমরা পরিকল্পনা হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে আমরা সবাই কিন্তু পরিকল্পনার মধ্যে আছি, কেউ কিন্তু পরিকল্পনার বাইরে নেই। সেটি আনুষ্ঠানিক হোক, সেটি অনানুষ্ঠানিক হোক, কিংবা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তাই না? আমাদের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে বা প্রতিটি স্তরে যেখানে আমাদের আমরা সক্রিয় থাকি, আমাদের একটি ফিউচার প্রজেকশন থাকে, সেখানে কিন্তু পরিকল্পনা থাকে। তাহলে পরিকল্পনা হচ্ছে যে ভবিষ্যতের একটা প্রত্যক্ষণ, ভবিষ্যতের অভিপ্রেত একটা ফল, তাই না? তাহলে এই পরিকল্পনাকে যদি জেনারেলাইজ করি, একটা সাধারণ ভাবনার মধ্যে আনি আমরা বা প্রাথমিক ধারণার মধ্যে আনি, তাহলে খুব সহজভাবে বা সিম্পলি বলা যায় যে আমরা কি করব, কি করতে যাচ্ছি, কি করণীয়, এই সংক্রান্ত যে আবার যে একটি কোর্স অফ অ্যাকশন, আমার যে আগাম চিন্তন, আমার যে প্রাক চিন্তন, আমার যে পূর্ব চিন্তন, অর্থাৎ আগাম যে ভাবনা, আমি যেটা ভাবছি ভবিষ্যৎ নিয়ে, সেটি হচ্ছে আমার পরিকল্পনা, তাই না শিক্ষার্থীরা? তাহলে সবাই নিশ্চয়ই আমরা ভবিষ্যতের কথা ভাবি। তোমাদের সামনে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তরিকভাবে চেষ্টা করছে এটি সরাসরি আয়োজনের মধ্য দিয়ে তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেটির একটা সফল সমাপ্তি করার জন্য। তো নিশ্চয়ই সরকারের প্রচেষ্টার সাথে আমরাও কমিটেড, আমরাও অঙ্গীকারাবদ্ধ যে সবার যৌথ বা ফলপ্রসূ সমন্বয়ের মধ্য দিয়ে আমরা আমাদের এই যে চেষ্টা, আমাদের এই যে ভবিষ্যৎ উদ্যোগ যেটা, সেটাও এক ধরনের পরিকল্পনা, তাই না? সেটিকে আমরা আসলে সফল করব। তো শিক্ষার্থীরা, পরিকল্পনা হচ্ছে আমরা যা করব, যা ভাববো, যা করতে চাই, যে লক্ষ্যে পৌঁছতে চাই, সেই সংক্রান্ত অ্যাডভান্স থিঙ্কিং, প্রাক চিন্তন, পূর্ব চিন্তন, ফোরকাস্টিং, ফোরসিং, যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন, পরিকল্পনা বাদে কিন্তু আসলে ভবিষ্যতের কোনো প্রেক্ষাপটকে সামনে আনা যায় না। আর আমাদের জীবন যেহেতু চলমান, আমাদের বাস্তবতা যেহেতু চলমান, আমাদের যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রতিটি যেমন একটি গতিশীল ধারণা, কাজে ভবিষ্যৎ প্রত্যক্ষণের বিষয়টি অনিবার্য বা অনস্বীকার্য। কাজে পরিকল্পনা আমাদের প্রতিটি কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি একটু প্রাতিষ্ঠানিক কাঠামোর আলোকে চিন্তা করি যে পরিকল্পনা কি, প্রাতিষ্ঠানিক কাঠামোর আলোকে আমরা কোন বিষয়টিকে সামনে আনবো, আলোচনায় আনবো বলো শিক্ষার্থীরা? আমরা আনতে পারি যে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য কি, তার উদ্দেশ্য কি, সে কোথায় পৌঁছতে চায়, তার আসলে প্রত্যাশার জায়গা
কোনটি, যে সুনির্দিষ্ট প্রেক্ষাপট যেখানে সে পৌঁছতে চায়, মূলত সেইটি তার অভীষ্ট লক্ষ্য। তাহলে এই অভীষ্ট লক্ষ্যকে যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের কিছু কর্মকাণ্ডকে সাজিয়ে নিতে হবে, কিছু কর্মকাণ্ডকে আমাদের একটি কাঠামোর মধ্যে, একটি রূপরেখার মধ্যে, একটি কোর্স অফ অ্যাকশনসের মধ্যে আনতে হবে, ফিউচার প্রজেকশনের মধ্যে আনতে হবে। মূলত এটিই হচ্ছে পরিকল্পনা। শিক্ষা মন্ত্রণালয়, যাদের অধীনে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, আমরা পরিচালিত হচ্ছি, শিক্ষা মন্ত্রণালয়েরও কিন্তু একটা পরিকল্পনা আছে। তোমাদেরকে নিয়ে একটা আছে না, একটা সুষ্ঠু পরিকল্পনা আছে, একটি কল্যাণকর পরিকল্পনা আছে, একটি সুদূর প্রসারী পরিকল্পনা আছে, যেটির আলোকে কিন্তু আমরা আসলে এগিয়ে যাচ্ছি। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের একটি সুষ্ঠু পরিকল্পনা ছিল বলেই কিন্তু আসলে আমরা এই কোভিডকালীন যে প্রতিকূল, আমাদের এই যে বৈরী, এই যে কিছুটা সংকটমূলক যে বাস্তবতা, সেটি দক্ষতার সাথে মোকাবেলা করতে পারছি। তো এটি মোকাবেলার ক্ষেত্রেও কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সুষ্ঠু পরিকল্পনা একটি বিশেষ ভূমিকা পালন করছে। তাহলে শিক্ষার্থীরা, পরিকল্পনা আসলে একটি সার্বজনীন বিষয়, যেহেতু ব্যবস্থাপনার ধারণাটি সার্বজনীন, কাজেই তার অন্তর্ভুক্ত একটি কাজ হিসেবে পরিকল্পনার পরিধি, ক্ষেত্র, ব্যাপকতা সেটিও কিন্তু অনেক বেশি সম্প্রসারণশীল, অনেক বেশি সুবিস্তৃত। তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার ধর্মীয় জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, প্রতিটি প্রেক্ষাপটের সাথে কিন্তু একটি কার্যকর এবং সুদূর প্রসারী পরিকল্পনার সম্পর্ক আছে। কেননা পরিকল্পনার অন্তর্ভুক্তি যদি না থাকে, পরিকল্পনাকে যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে যদি আমরা আমাদের কার্যপ্রক্রিয়াকে এগিয়ে নিতে না পারি, তাহলে অভীষ্ট লক্ষ্য, প্রত্যাশিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। কাজে পরিকল্পনার যে ভূমিকা, যে ব্যাপকতা, যে গুরুত্ব, সেটি কিন্তু অপরিসীম এবং অনিবার্য। সুষ্ঠু পরিকল্পনাই কিন্তু তোমাকে সফল করতে পারে। আজকে এই যে ক্রিটিক্যাল সিচুয়েশন, এমার্জেন্সি সিচুয়েশন, অ্যাডভার্স যে সিনারিও, সেখানে আমাদের প্রপার প্ল্যানিং এর মধ্য দিয়েই কিন্তু আমরা এই ঘাটতিটুকু, এই লিমিটেশনসটুকুকে কিন্তু রিকভার করতে পারি এবং আবার আমরা সাকসেসফুলি আমাদের একাডেমিক যে প্ল্যাটফর্মগুলো, সেটুকে আমরা ওভারকাম করতে পারি। তো শিক্ষার্থীরা, পরিকল্পনা এটি একটি ব্যাপক ধারণা, এটি একটি ফিউচার প্রজেকশন, ভবিষ্যৎ প্রত্যক্ষণের মধ্য দিয়ে এটি সম্পাদিত হয় এবং যে পরিকল্পনার পথ ধরেই কিন্তু আসলে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্যপথে এগিয়ে যায়, এটি বলাই বাহুল্য। শিক্ষার্থীরা, এরপরে দেখো আমাদের পরবর্তী ধাপে আমরা কি পাচ্ছি, সংগঠন। সংগঠন কথাটির সাথে আসলে লিটারালি যে টার্মসটা আছে, আমাদের যে শাব্দিক অর্থের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে অর্থটা আমরা খুঁজে নিতে পারি যে সংগঠন, আমরা কোনো কিছু গঠন করব, আমরা কিছু একত্রিত করব, আমরা কিছু সমন্বিত করব। তো আমাদের কোনো বিক্ষিপ্ত চিন্তা ভাবনা কিন্তু আসলে আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসে না। আমরা যদি পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাই, আমরা যদি পরিকল্পনাকে ফলপ্রসূ করতে চাই, তাহলে আমাদের পরিকল্পনা সংশ্লিষ্ট, ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সব যে উপাদানগুলো, সেগুলোকে কিন্তু একত্রিত করতে হবে। আমরা জানি যে ব্যবস্থাপনা আসলে প্রতিষ্ঠানের সাংগঠনিক যে সম্পদগুলোকে সুষ্ঠুভাবে ইউটিলাইজ করে বা সেগুলোকে ব্যবহার করে। তো প্রাতিষ্ঠানিক সম্পদের মধ্যে আমরা কি পেয়ে থাকি শিক্ষার্থীরা? প্রাতিষ্ঠানিক সম্পদের মধ্যে আমরা মানবীয় সম্পদ পেয়ে থাকি, অমানবীয় সম্পদ পেয়ে থাকি। যেমন কম্পিউটার অপারেশন, এই যে অনলাইন প্ল্যাটফর্মে আমরা তোমাদের সামনে আমরা রিফ্লেক্টেড হচ্ছে, আমরা প্রজেক্টেড হচ্ছে, আমরা ফোকাসড হচ্ছি, এইটি এই অনলাইন কার্যক্রমকে ফলপ্রসূ করার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক নেপথ্য আছে বা অনেক ধরনের সঞ্চালনা আছে বা অনুঘটক আছে। যেমন এইটি বাস্তবায়নের জন্য, অনলাইন প্ল্যাটফর্মের জন্য কিছু ডিভাইস, কিছু মেকানিজমের দরকার আছে, যেমন কম্পিউটার, অনলাইন ফ্যাসিলিটিস,
ইন্টারনেট কানেক্টিভিটি, এটি আমরা একটা অমানবীয় সম্পদ বা রিসোর্স বা ফ্যাসিলিটিস হিসেবে ট্রিট করতে পারি। আর পাশাপাশি এই যে মেকানিজমগুলো, এই ডিভাইসগুলো, এই যে অপারেশনসগুলোকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কন্ডাক্ট করার জন্য আমার কিছু দক্ষ জনশক্তি দরকার, মানব শক্তি দরকার। কারণ তাছাড়া কিন্তু আসলে এই যান্ত্রিক বিষয়গুলোকে সঠিকভাবে পরিচালনা বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাহলে এই যে দক্ষ জনগোষ্ঠী আছে যারা এই ডিভাইসগুলোর ব্যবহারের মধ্য দিয়ে অনলাইন কার্যক্রমকে ফলপ্রসূ করছে, সেটি হচ্ছে আমাদের দক্ষ জনশক্তি বা মানব শক্তি বা মানব সম্পদ। তাহলে প্রাতিষ্ঠানিক যে দুই ধরনের সম্পদ আছে, একটি হচ্ছে যে আমাদের অমানবীয় সম্পদ, একটি মানবীয় সম্পদ। তো অমানবীয় সম্পদের মধ্যে আমাদের যে কাঠামোগত বা অবকাঠামোগত সম্পদগুলোকে বলে থাকি, তাই না? একটি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামোগত সম্পদ কি হতে পারে? তার বিল্ডিং হতে পারে, তার ল্যাব হতে পারে, তার কম্পিউটার ল্যাব হতে পারে, অন্যান্য সায়েন্স ল্যাব হতে পারে, খেলার মাঠ হতে পারে, তাই না? আর মানবীয় সম্পদগুলো কি? মানবীয় সম্পদের মধ্যে আছে শিক্ষার্থী, তোমরা নিজেরাই আছো, শিক্ষকরা আছে, এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা ঘনিষ্ঠভাবে নিবিড়ভাবে এই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখে, তারা কিন্তু আসলে এই জনশক্তি বা মানব শক্তির অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, তোমার চিন্তা ভাবনা গুলোকে তুমি টেক্সটের সহায়তা নিয়ে নিজের মতো করে গুছিয়ে নাও। তাহলে আমার বিশ্বাস, শুধু বিশ্বাসটা, খুব জোরালো বিশ্বাস, খুব শক্তিশালী বিশ্বাস যে তোমাদের এই সম্যক ধারণাগুলো তোমাদেরকে ভালো ফলাফল বয়ে নিয়ে এসে দিবে, এবং এই স্পষ্ট স্বতঃস্ফূর্ত চিন্তা ভাবনার মধ্য দিয়েই তোমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। শিক্ষার্থীরা, তাহলে সংগঠনের মধ্য দিয়ে যেটা হচ্ছে, মানবীয় এবং অমানবীয় সম্পদ বা উপাদানগুলোর একটি একত্রীকরণ, একটি সংমিশ্রণ, একটি সমন্বয় সাধন আমরা করে থাকছি। পাশাপাশি যেটি করে থাকি সেটি হচ্ছে যে দায়িত্ব কর্তব্যের যে বন্টন, সেটি আমরা কিন্তু করে থাকি। কারণ প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডগুলোকে সম্পাদন করার জন্য যে জনবল আছে, যে লোকবল আছে, তাদেরকে পরিচালনার জন্য দায়িত্ব কর্তব্য বন্টনটি একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। সঠিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার দায়িত্ব পালনে সচেষ্ট থাকে, আন্তরিক থাকে, এটা নির্দ্বিধায় বলা যায়। কাজে কে কোন কাজটি করবে, কার দায়িত্ব কোনটি, কার কতটুকু করণীয়, কার দায়িত্ব এবং ক্ষমতা সীমারেখা কতটুকু, এবং এর মধ্যে ভারসাম্য বিধানের যে যোগসূত্র, সেই সম্পর্কে দিক নির্দেশনা দেয় হচ্ছে সংগঠন। তাহলে প্রথমত হচ্ছে সংগঠনের মধ্য দিয়ে যে মানবীয় এবং অমানবীয় যে উপাদানগুলো আছে, সেগুলোর একটি সমন্বয় সাধন আমরা করে থাকছি। দ্বিতীয়ত হচ্ছে যে দক্ষ জনশক্তি বা জনবল যারা প্রাতিষ্ঠানিক কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করে, তাদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্যের একটি সুস্পষ্ট রূপরেখা বা দিক নির্দেশনা প্রদান করা, সঠিকভাবে দায়িত্ব কর্তব্যের যে বন্টনের যে নীতিমালা, সেইটিকে প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে সংগঠন। এরপরে শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে কর্মী সংস্থান আছে। আমাদের কর্মী সংস্থানের মধ্যে আমরা কি বলতে পারি? কর্মী বাহিনী ছাড়া কি প্রতিষ্ঠান সচল থাকবে শিক্ষার্থীরা? নিশ্চয়ই না। দক্ষ কর্মী বাহিনীর দ্বারাই কিন্তু আসলে একটি প্রতিষ্ঠান এগিয়ে যায়, সচল থাকে, তার ধারাবাহিকতা অব্যাহত থাকে। তাহলে এই কর্মী নির্বাচন, কর্মী বাছাই, কর্মীর যে কর্মী সংক্রান্ত যে চাহিদা প্রাক্কলন, কি পরিমাণ কর্মী লাগবে, আমরা সেটা কোত্থেকে, কোন উৎস থেকে সংগ্রহ করব, সেটা কিভাবে নির্বাচন করব, কি করে তাদের নিয়োগ হবে, কি করে তাদের প্রশিক্ষণ হবে, তাদের পদোন্নতি, পদাবনতি, তাদের যে কর্মকালীন যে প্রণোদনা এবং তাদের যে পেশাগত উন্নয়নের সমস্ত কার্যক্রম কিন্তু আসলে কর্মী সংস্থানের মধ্যে থাকে। শিক্ষার্থীরা, আশা করি আমাদের সাথে আছো। সব বাধা, সমস্ত সীমাবদ্ধতাকে উপেক্ষা করে
আমরা আন্তরিক আছি এবং তোমরাও তোমাদের আন্তরিকতা কামনা করছি, কারণ পুরো বিষয়টি একটি বহুমাত্রিক বিষয়, একটি যৌথ প্রচেষ্টার ফল। তো এই কমিউনিকেশনের, এই প্রপার কমিউনিকেশনের মধ্য দিয়েই কিন্তু আমরা আসলে এগিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমাদের যে এক্সিস্টিং যে ব্যারিয়ার্সগুলো সেগুলোকে আমরা উইথড্র করছি বা ওভারকাম করছি। শিক্ষার্থীরা, তাহলে কর্মী সংস্থান একটি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ, বা এটাকে ব্যবস্থাপনা চক্রের একটি বিশেষ ধাপ হিসেবেও কিন্তু আমরা উল্লেখ করতে পারি। কর্মী সংস্থানের মধ্য দিয়ে কর্মীর চাহিদা প্রাক্কলন, চাহিদা চিহ্নিতকরণ, কর্মীর সংগ্রহের মাত্রা চিহ্নিতকরণ, এর উৎস চিহ্নিতকরণ, যে এটা অভ্যন্তরীণ উৎস থেকে আমরা সংগ্রহ করতে পারি কিংবা আমরা বাহ্যিক উৎস থেকেও আমরা সংগ্রহ করতে পারি, সেই উৎসটাকে মূল্যায়ন করা, কোনটি আমাদের জন্য উপযুক্ত সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, সে কর্মী নির্বাচন প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করা, কর্মী নিয়োগ করা, তার পদায়ন, তার পদোন্নতি, তার পদাবনতি, তার পেশাগত উৎকর্ষতা সাধনের গঠনমূলক উদ্যোগ গ্রহণ, তাকে প্রেরণা দান এবং কর্মী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকরণ, অর্থাৎ কর্মী নিয়োগ থেকে শুরু করে একেবারে কর্মীর অবসরকালীন সময় পর্যন্ত সব ধরনের কর্মকাণ্ড আসলে আমাদের কর্মী সংস্থানের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এমনকি কর্মীর অবসরকালীন সময়ের যে বাস্তবতাগুলো সেটিও সঠিকভাবে মূল্যায়ন করা, সেটিও বিবেচনা করা কিন্তু কর্মী সংস্থানের একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আসো আমাদের যে কাজটিকে আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে আমাদের নির্দেশনা। শিক্ষার্থীরা, নির্দেশনা আসলে আমরা তো যে কোনো দায়িত্বশীল পদে যখন থাকি বা আমরা কর্মক্ষেত্রে থাকি তখন কিন্তু আমরা সঠিক দিক নির্দেশনা মেনেই কিন্তু চলি। এই যে তোমরা অ্যাসাইনমেন্টের কর্মকাণ্ডগুলো সম্পাদন করছো, সেটিও কিন্তু উত্তম বা একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনার ভিত্তিতে। তাহলে সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে এই দিক নির্দেশনা প্রতিফলিত হয়। দিক নির্দেশনা হচ্ছে মূলত যে তুমি বা আমরা বা সংশ্লিষ্ট পক্ষগুলো কিভাবে কাজটা করবে এই সংক্রান্ত একটি সঠিক পরামর্শ দানের প্রক্রিয়া। দিক নির্দেশনার মধ্য দিয়ে একটি সাধারণ যে পরামর্শ বা আমাদের একটি গতিপথ আমাদের সামনে আসে, যেটিকে অনুসরণ করে আসলে আমরা আমাদের ওই কাজটিকে সম্পাদন বা বাস্তবায়ন করতে পারি। তাহলে দিক নির্দেশনা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়ার সাথে বা ব্যবস্থাপনা চক্রের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। কেননা উত্তম নির্দেশনা বা সঠিক নির্দেশনা ছাড়া কিন্তু কোনো কর্মকাণ্ড আসলে বা কোনো কর্মপ্রক্রিয়া সঠিকভাবে প্রবাহিত বা চলমান থাকবে না, অগ্রসর হবে না। তাহলে উত্তম দিক নির্দেশনা আসলে ওই কর্মটি সম্পর্কে একটি সম্যক ধারণা প্রদান করে এবং ওই কর্মটি বাস্তবায়নের ক্ষেত্রে একটি সঠিক পথের উন্মোচন ঘটায়, এটি বলাই বাহুল্য। এরপরে আসো শিক্ষার্থীরা, প্রেরণা। আমি মূলত আলোচনার ক্ষেত্রে তোমাদেরকে বিভিন্নভাবে ইনফরমেশন দেই বা তোমাদেরকে মানসিকভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, বা সবাই মিলে আমরা আসলে কি অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি। এটি এক ধরনের প্রাণশক্তি সৃষ্টি করে আমাদের মধ্যে, উদ্দীপনা সৃষ্টি করে, আমাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। শিক্ষার্থীরা, হয়তো তোমরা এটা লক্ষ্য করেছো যে বিভিন্ন আলোচনার মাঝেই কিন্তু আমি আসলে বর্তমান বাস্তবতা, আমাদের ভবিষ্যৎ ভাবনা, যে চলমান প্রেক্ষাপট, এই যে জরুরি অবস্থা, এগুলোর মধ্য থেকেও যেন আমাদের মানসিক শক্তিকে আমরা অব্যাহত রাখতে পারি, আমরা মানসিকভাবে যেন অনেক সমুন্নত থাকতে পারি, অনেক বেশি আমরা সক্রিয় থাকতে পারি, সেই জন্য অনেক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। এটি এক ধরনের আসলে প্রেরণামূলক কার্যক্রম। কারণ যেহেতু আমরা ব্যবস্থাপনা কোর্সের মধ্যে আছি,
এই কোর্সের যে বাস্তব ভিত্তিক বিষয়গুলোকে আমরা আসলে তোমাদের জীবনে, তোমাদের মেধা, মননে এবং মানুষের মধ্যে প্রতিস্থাপন করতে চায় শিক্ষার্থীরা। তাহলে প্রেরণা হচ্ছে উৎসাহ দেওয়ার বা উদ্বুদ্ধ করার একটি প্রক্রিয়া। প্রেরণা একটি কর্মীর যে অন্তর্নিহিত শক্তি, তার যে সহজাত প্রতিভা আছে, সেটিকে জাগ্রত করে, তার কর্মস্পৃহাকে বাড়িয়ে দেয়, কর্মস্পৃহাকে আরো বেশি সক্রিয় করে। প্রেরণা ছাড়া কিন্তু আসলে মানবীয় শক্তি বা মানব পক্ষদেরকে আসলে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। কারণ আমরা জানি যে আমরা রক্ত মাংসের মানুষ, আমরা বায়োলজিক্যাল বিং, আমাদের একটি মানসিকতা আছে, আমাদের একটি দৃষ্টিভঙ্গি আছে। তো সেই দৃষ্টিভঙ্গিকে যদি ইতিবাচকভাবে নাড়া দেওয়া যায় বা প্রভাবিত করা যায়, তাহলে আমাদের কর্মস্পৃহা বেড়ে যায়, কর্মদক্ষতা বেড়ে যায়। ফলে আমাদের যে প্রোডাক্টিভিটি, অ্যাজ এ রেজাল্ট আমাদের যে প্রোডাক্টিভিটি বা আউটকাম লেভেল যেটা আছে, সেটা কিন্তু আসলে সম্প্রসারিত হবে বা প্রত্যাশার কাছাকাছি বা প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে, এটি সহজেই বলা যায়। কাজেই প্রেরণার মধ্য দিয়ে কর্মী বাহিনীদেরকে উৎসাহ দেওয়া হয়, অনুপ্রাণিত করা হয়, উদ্বুদ্ধ করা হয়, তার ভেতরের যে শক্তি, তার যে স্পৃহা, তার যে মনোবল, সেটাকে বৃদ্ধি করা হয়। তো প্রাতিষ্ঠানিক স্বার্থে এই প্রেরণার কর্মকাণ্ডটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটির মাধ্যমে আমরা যে কাঙ্ক্ষিত দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে কর্মী বাহিনীকে আরো বেশি গতিশীল, আরো বেশি সক্রিয় করতে পারি, যেটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বিশেষভাবে সহায়ক। এই প্রেরণার অনেকগুলো মাধ্যম আছে, আর্থিক প্রেরণা আছে, অনার্থিক প্রেরণা আছে। আসলে কর্মীদের সাথে খুব ভালো করে কথা বলা, সুন্দরভাবে কথা বলা, সুমিষ্টভাবে তাদের সাথে তথ্য বিনিময় করা বা তথ্যের আদান প্রদান করাও কিন্তু এক ধরনের প্রেরণামূলক আচরণ। একজন শিক্ষক যখন শিক্ষার্থীকে মানসিকভাবে বোঝায়, তার ইতিবাচক দিকগুলোকে তুলে ধরে, সেটিও কিন্তু এক ধরনের প্রেরণা হিসেবে কাজ করে। পাশাপাশি আমাদের কিছু আর্থিক প্রণোদনা আছে, যেগুলোর মধ্য দিয়ে, আর্থিক কিছু উপায় আছে যেগুলোর মধ্য দিয়ে সরাসরিভাবে তোমাকে উৎসাহিত করা যায় বা কর্মী বাহিনীদেরকে উৎসাহিত করা যায়। যেমন পুরস্কার, বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট, বাসস্থান সুবিধা, অন্যান্য শিক্ষা ভাতা, এগুলো কিন্তু আসলে এক ধরনের প্রেরণা হিসেবে কাজ করে, যেগুলো কর্মীকে মানসিকভাবে সন্তুষ্ট করে, তার আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটায় এবং তার ভেতরে একটি স্বতঃস্ফূর্ততা বা একটি শক্তিশালী কর্মস্পৃহা তৈরি করে। তাহলে প্রেরণা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতির জন্য বা সমৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটি লক্ষ্য করছি, তোমরা লক্ষ্য করো, আমরা সমন্বয় সাধনের বিষয়টিকে পাশাপাশি এই চক্রের মধ্যে এনেছি। সমন্বয় সাধন হচ্ছে কি, যে একটি সমন্বিত প্রচেষ্টার ফসল। আমরা জানি যে আমরা যা কিছুই করি না কেন, আমরা খুব ভালো কিছু উদ্যোগ গ্রহণ করেছি, ভালো কিছু কর্মপ্রচেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু যদি আমাদের মধ্যে সমন্বয় না থাকে, আমাদের মধ্যে যদি একটি আন্তঃযোগাযোগ প্রতিষ্ঠিত না হয়, আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে, আমাদের মধ্যে যদি একটি ঐক্যবদ্ধ সুর যদি আমরা দাঁড় না করাতে পারি, আমাদের মধ্যে যদি সহমর্মিতা, একাত্মবোধ এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি যদি একীভূত না হয়, তাহলে কোথাও যেন একটা বিচ্ছিন্নতার সুর থেকে যায়, যেটি আমাদের কর্মপ্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। তাহলে সমন্বয় সাধনের মধ্য দিয়ে আসলে একটি পারস্পরিক সুসম্পর্ক প্রতিষ্ঠা করা, পারস্পরিক নিবিড় যোগাযোগ সাধন করা, আন্তঃব্যক্তিক সম্পর্ক প্রতিষ্ঠা সর্বাত্মক চেষ্টা করা হয়। শিক্ষার্থীরা, সময় গড়িয়ে যাচ্ছে, আশা করি আমাদের এই চেষ্টাগুলোকে তোমরা সহজভাবে, আন্তরিকভাবে গ্রহণ করবে। আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে লক্ষ্য, তোমাদেরকে নিয়ে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা তোমাদেরকে বারবার উদ্বুদ্ধ করি এবং আমরা চাই
যে ব্যবস্থাপনা সেই কাজ অর্থাৎ সেই প্রেষণার মধ্য দিয়ে আসলে তোমাদের যে সর্বোত্তম বিকাশটি যেন নিশ্চিত হয় এই কোভিডকালীন এই কঠিন এই বৈরী এই অনাকাঙ্ক্ষিত বাস্তবতায়। সৃষ্টিকর্তা আমাদের সেই প্রাণশক্তি দেবেন, সেই সদিচ্ছা জাগ্রত করবেন, সেটি সবসময় সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা লালন করি শিক্ষার্থীরা। তো সমন্বয় সাধনে যে কথা বলছিলাম, সমন্বয় সাধন হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মপ্রক্রিয়া, প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষ, প্রতিষ্ঠানের বিভিন্ন যে পদবিন্যাস, এগুলোর মধ্যে যে পারস্পরিক সুসম্পর্ক, একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক, সেটিই কিন্তু আসলে সমন্বয় সাধন। যদি এই ভারসাম্যটি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে পুরো বিষয়টিকে আমরা সুসমন্বিত হিসেবে প্রমাণ করতে পারব, যেটি একটি প্রতিষ্ঠানকে উত্তরোত্তর এগিয়ে নিয়ে যাবে সফলতার বা লক্ষ্যের দ্বার প্রান্তে। শিক্ষার্থীরা, আমরা মোটামুটি এই ব্যবস্থাপনা চক্রের যে সাইক্লিক অর্ডারে কাজগুলো বা ধাপগুলো আলোচনা করেছে এবং আমরা অনেকটা শেষের পথে চলে এসেছি। আমরা সমন্বয় সাধনের কথা বললাম, যেখানে পারস্পরিক যোগাযোগের কথা বলা হচ্ছে, পারস্পরিক আন্তঃসম্পর্ক সৃষ্টির কথা বলা হচ্ছে, একটি ঘনিষ্ঠ যোগাযোগের কথা বলা হচ্ছে, একটি সক্রিয় এবং স্বতঃস্ফূর্ত ইতিবাচক একটি মিথস্ক্রিয়ার কথা বলা হচ্ছে, যেটি প্রতিষ্ঠানের সব পক্ষের মধ্যে, সব বাস্তবতার মধ্যে একটি যোগসূত্র স্থাপন করবে, একটি ভারসাম্যমূলক বাস্তবতা তৈরি করবে। এটি হচ্ছে সমন্বয় সাধন। এরপরে দেখো নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ যে বিষয়টি আমরা আলোচনায় আনতে পারি, নিয়ন্ত্রণ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে, আমরা এর আগে আলোচনা করেছি। নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি চূড়ান্ত ধাপ যেখানে আসলে সার্বিক বাস্তবতার প্রতিফলন ঘটে, সার্বিক ফলাফল মূল্যায়নের কিন্তু একটি সুযোগ তৈরি হয়। অর্থাৎ এই যে ব্যবস্থাপনা প্রক্রিয়াটি চলমান আছে, এই যে এর বিভিন্ন কর্মকাণ্ডগুলো সম্পাদিত হয়েছে, প্রত্যেকটি বাস্তবতার মধ্য দিয়ে আসলে কি ফলটা আমরা অর্জন করেছি। ব্যবস্থাপনা চক্রের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো পদক্ষেপ আছে, যেটি প্রতিষ্ঠানের একটি লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে অগ্রসর হয়। তো যেহেতু একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য বা অভীষ্ট লক্ষ্য ব্যবস্থাপনার থাকে, সেই লক্ষ্য অর্জনের পথে প্রত্যেকটি কর্মকাণ্ড কতটা দক্ষতার সাথে, কতটা কাঙ্ক্ষিত মান অর্জনের সাথে সম্পাদিত হয়েছে, এই বিষয়টিকে যাচাই করা, নিরীক্ষণ করা, মূল্যায়ন করাটাই মূলত নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আমরা যদি একটু সেই বইয়ের কাঠামোগত কথাগুলো বলি, যে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী, পূর্ব নির্ধারিত মান বা পূর্ব নির্ধারিত লক্ষ্য বা পূর্ব নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সবগুলো কর্মকাণ্ড সঠিকভাবে সম্পাদিত হয়েছে কিনা সেটি যাচাই করা বা সেটি মূল্যায়ন করা। এবং যদি আমরা লক্ষ্য করি যে আমাদের পূর্ব নির্ধারিত কাঙ্ক্ষিত মান অনুযায়ী অর্জিত ফল প্রতিষ্ঠিত হয়নি, না হয়, অর্থাৎ পূর্ব নির্ধারিত মানের সাথে অর্জিত ফলের যদি ব্যবধান থাকে, বিচ্যুতি থাকে, তাহলে কেন এই বিচ্যুতি হলো সেটি চিহ্নিত করা এবং সেটি দূরকরণের জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের নিয়ন্ত্রণের কাজের অন্তর্ভুক্ত। তাহলে প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত মান অনুযায়ী সমস্ত কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে কিনা সেটি মূল্যায়ন করা, যদি না হয় তাহলে কেন হলো না সেই কারণটি উদ্ঘাটন করা এবং সেই কারণটি সংশোধনের জন্য উত্তম সংশোধনমূলক ব্যবস্থা বা যেটাকে বলা হয় কারেক্টিভ মেজার বা যে রেকটিফাইং প্রসিডিউর কন্ডাক্ট করাটাই আসলে আমাদের নিয়ন্ত্রণের লক্ষ্য। তাহলে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আসলে আমরা একটি তুলনামূলক চিত্র খুঁজে পাই, সেটি হচ্ছে যে পূর্ব নির্ধারিত মান এবং অর্জিত ফল,
আমার লক্ষ্য অনুযায়ী আমি কাজ করতে পেরেছি কি না। যদি পারি তাহলে সেটি আমাদের জন্য ইতিবাচক বা সন্তোষজনক একটি দিক। কিন্তু যদি আমি পূর্ব নির্ধারিত মান অনুযায়ী কাজ করতে না পারি, আমার ব্যবধানটা কতটুকু, সেই ব্যবধানটা চিহ্নিত করা, কি কারণে আমি আমার মান অনুযায়ী কাজটি করতে ব্যর্থ হয়েছি সেটি আইডেন্টিফাই করা এবং সেটি দূরকরণের জন্য, সেটি প্রতিরোধ করার জন্য, সেটির পুনরাবৃত্তি যেন বারবার না ঘটে সেটি মোকাবেলা করার জন্য একটি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু নিয়ন্ত্রণের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা যে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু আমরা একটি মূল্যায়ন কাঠামো দাঁড় করাই, একটি পারস্পরিক তুলনার চিত্র আমরা পাশাপাশি সহ অবস্থানে রাখি, যেটি আসলে আমাদের সামগ্রিক অগ্রগতির প্রতিফলক বা একটি রূপরেখা হিসেবে আমাদের সামনে প্রতিফলিত হয়। এবং সঠিক নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের ভুল ত্রুটিগুলো ধরতে পারি এবং সেই ভুল ত্রুটিগুলো দূরীকরণের মাধ্যমে পরবর্তীতে আবার সঠিক পরিকল্পনা গ্রহণের উদ্যোগ গ্রহণ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণ হচ্ছে একটি তুলনামূলক বিশ্লেষণধর্মী প্রক্রিয়া, যেটি পরবর্তী পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে একটি অন্যতম প্রেক্ষাপট হিসেবে বা অনুঘটক হিসেবে কাজ করে। শিক্ষার্থীরা সেই দেখো আমরা সাইক্লিক অর্ডারে ঘুরতে ঘুরতে কিন্তু আবারও সেই পরিকল্পনার দ্বার প্রান্তে এসে গিয়েছি। এটি কিন্তু ব্যবস্থাপনার চক্র এবং এই কথাটিকে আমি সুস্পষ্টভাবে তোমাদেরকে জানাতে চাই যে ব্যবস্থাপনার চক্রের মধ্য দিয়ে আসলে কি ব্যবস্থাপনার যে কর্মকাণ্ড, যে কাজগুলোই কিন্তু আসলে আমাদের সামনে আসে এবং একটি কাজের সাথে আরেকটি কাজের বা একটি ধাপের সাথে আরেকটি ধাপ কিন্তু ওতপ্রোতভাবে সক্রিয়ভাবে জড়িত থাকে। প্রত্যেকটি কাজের সফলতা ওপরে পরবর্তী ধাপের যে সফলতা সেটি অনেকাংশে নির্ভর করে। কাজে এই চক্রটির প্রত্যেকটি কাজ একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে সহ অবস্থান করে, ঐক্যবদ্ধ থাকে এবং আবর্তিত হয়। এটি হচ্ছে ম্যানেজমেন্ট সাইকেল, যেটির মধ্য দিয়ে ব্যবস্থাপনা কার্যাবলী বা ফাংশনস অফ ম্যানেজমেন্ট গুলো আমাদের সামনে আসে। শিক্ষার্থীরা, তাহলে আমাদের নির্ধারিত সময়ের আমরা শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। তোমাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলছে। আশা করি আমাদের আলোচনাগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে সাহায্য করবে। বারবারই একটি কথার উপর আমরা জোর দিতে চাই যে অ্যাসাইনমেন্টটি যেন তোমার নিজস্ব চিন্তা ভাবনার উপরে তুমি দাঁড় করাতে পারো। এক্ষেত্রে টেক্সট একটি সহায়ক উপাদান হবে, টেক্সট তোমাকে দিক নির্দেশনা দিতে হবে, কিন্তু যে কাঠামো, যে আবহ, লেখার যে প্রকৃতি সেটি যেন তোমার একান্ত ব্যক্তিগত হয় এবং এটির মধ্যে যেন তোমার লেখার মধ্যে যেন আমরা তোমার নিজস্বতা, তোমার স্বতন্ত্রতা খুঁজে পাই। আশা করি আমাদের আলোচনার সাথে তোমরা একাত্ম ছিলে এবং আমাদের যে প্রত্যাশার প্রতি সুবিচার তোমরা করবে এবং কাঙ্ক্ষিত ফলাফলের দিকে এগিয়ে যাবে। আবারও তোমাদের সার্বিক কল্যাণ প্রত্যাশা করছি এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি যাতে আমরা সবাই সামগ্রিকভাবে নিরাপদে থাকি এবং স্বাস্থ্যবিধি মানার জন্য আবারও বিনীত অনুরোধ করছি। এক্ষেত্রে কোনো রকমে শিথিলতা প্রদর্শনের কোনো সুযোগ নাই। আমরা জাতি হিসেবে, আমরা আগামী প্রজন্মের পথিকৃৎ হিসেবে আমরা সর্বোচ্চ সচেতনতা প্রদর্শন করব এবং নিজেদেরকে এবং সবাইকে নিরাপদে রাখার ক্ষেত্রে আমরা সচেষ্ট থাকব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।